বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19 প্রতি মিনিটেই বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আজ আপনাদের সাথে আছি আমি, রাহাত মিনহাস। বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা এখন 2,45,000-এর কাছাকাছি। মোট আক্রান্ত প্রায় 35 লাখ মানুষ। 24 ঘন্টায় আরও 5,500 মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। নতুন করে সংক্রমিত 86,000-এর বেশি। কয়েক সপ্তাহের ধারাবাহিকতায় শনিবারও সর্বাধিক মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। মারা গেছেন 1,700 মানুষ। দেশটির মোট মৃত্যু প্রায় 67,000। আক্রান্ত 11,60,000 মানুষ। এদিন দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে যুক্তরাজ্য ও ইতালিতে। নতুন করে 1100 মানুষের মৃত্যু হয়েছে দেশ দুটিতে। যুক্তরাষ্ট্রের পর এই দুটি দেশে মৃতের সংখ্যা এখন 30,000-এর কাছাকাছি। স্পেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম সহ ইউরোপের অন্যান্য দেশে প্রাণহানির নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। ছোঁয়াচে কোভিড-19-এর নতুন হটস্পট ব্রাজিলে নতুন করে মারা গেছেন 350 মানুষ। মোট মৃত্যু 6,800, আক্রান্ত 96,000। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে প্রাণ গেছে আরও 2 জন প্রবাসী বাংলাদেশির। এ নিয়ে দেশটিতে 6 রাজ্যে 47 দিনে প্রাণ গেছে 229 জন বাংলাদেশির। শনিবার মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নিউ ইয়র্কের কুইন্সের বাসিন্দা ছিলেন ফজলুর রহমান ফজলু। করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মারা যাওয়া আরেকজন আব্দুল কাদের মাখন থাকতেন নিউ জার্সিতে। যুক্তরাষ্ট্রে মৃত্যু হওয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে 209 জনই নিউ ইয়র্কের বাসিন্দা। বাকিরা মিশিগান, নিউ জার্সি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া ও ম্যাসাচুসেটসের। দেশটির বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন অনেক বাংলাদেশি। মাঝে কিছুটা বিরতি দিয়ে আবারও ফিরতে পারে করোনা মহামারী। এই সতর্কতা দিয়েছে প্রায় 150 বছর ধরে ভাইরাস নিয়ে গবেষণা করার প্রতিষ্ঠান পাস্তুর ইনস্টিটিউট। দ্বিতীয় দফা মহামারীর ভয়াবহতা কেমন হবে তা নিয়েই মূল চিন্তা। কারণ স্প্যানিশ ফ্লুর সময় বেশি মৃত্যু হয়েছিল দ্বিতীয় আর তৃতীয় দফার প্রকোপে। গবেষকরা বলছেন, যারা একবার করোনায় আক্রান্ত হয়েছেন, দ্বিতীয়বার তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। জানুয়ারিতে করোনা ভাইরাসের বিস্তার শুরু হলেও বিশ্ববাসী মহামারীর সবচেয়ে ভয়াবহ রূপ দেখেছে এপ্রিলে। এ মাসে 30 দিনেই প্রাণ গেছে প্রায় 2 লাখ মানুষের। ভয়াবহ মৃত্যুর মিছিল দেখা পশ্চিমা দেশগুলোতে এখন কমতে শুরু করেছে সংক্রমণ ও মৃত্যু। কিছু দেশে শুরু হয়ে গেছে লকডাউন প্রত্যাহারের প্রক্রিয়াও। তবে ভাইরাস গবেষণার জন্য বিশ্বখ্যাত পাস্তুর ইনস্টিটিউট সতর্ক করেছে, কোভিড-19 নিয়ে এখনই নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই। দ্বিতীয় দফায় আবারও ছড়াতে পারে মহামারী। চীনে এখনো নতুন করে ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাচ্ছি আমরা। অন্যান্য দেশেও দ্বিতীয় দফায় মহামারী বিস্তারের সম্ভাবনা প্রবলভাবেই আছে। তবে দ্বিতীয় দফায় এই পরিসর ছোট না বড় হবে তা বলার সময় এখনো আসেনি। ঠিক 100 বছর আগে স্প্যানিশ ফ্লু মহামারী আকারে ছড়ায় 3 দফায়। প্রথম দফার চেয়ে দ্বিতীয় ও তৃতীয় দফায় প্রাণহানি ছিল বেশি। ভয়াবহ সে মহামারীর সময়ও গবেষণার অভিজ্ঞতা আছে পাস্তুর ইনস্টিটিউটের। প্রতিষ্ঠানটি বলছে, একবার যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের দ্বিতীয় দফায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। করোনায় আক্রান্ত হওয়ার 2 সপ্তাহের মধ্যে সাধারণত সংক্রমিত ব্যক্তির শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। এখনো আমরা শতভাগ গ্যারান্টি দিতে পারছি না, তবে এই অ্যান্টিবডির কারণে সে নতুন করে আক্রান্ত হবে না। এটা মূলত টিকার মতো কাজ করে। টিকার মাধ্যমে তৈরি অ্যান্টিবডি যেমন সুরক্ষা দেয়, এটাও তেমন। নভেল করোনা ভাইরাসের উৎপত্তি নিয়েও গবেষণা করছে পাস্তুর ইনস্টিটিউট। তাদের পর্যবেক্ষণ, প্রকৃতি থেকেই মানব শরীরে ছড়িয়েছে কোভিড-19। চীনা পরীক্ষাগারের কোনো ভূমিকা নেই এতে। আমি নিশ্চিত ভাইরাসটির পেছনে কোনো কৌশল নেই, কারণ আঙ্গুলের ছাপের মতোই কোভিড-19-এর জিন নকশা আমাদের কাছে স্পষ্ট। বাদুর, প্যাঙ্গোলিন বাহিত অন্যান্য ভাইরাসের সাথে এর মিল রয়েছে। গবেষণাগারে এর জিন পরিবর্তনের সামান্যতম প্রমাণও পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটার গবেষণায় বলা হয়েছে, করোনা ভাইরাস বিদায় নিতে 2 বছর সময় লাগতে পারে। সামনের শীতে আবারও ভয়াবহ হতে পারে মহামারীর পরিস্থিতি। মৌলি ইসলাম, যমুনা নিউজ।
দর্শক, আমরা একটু আবারও যেতে চাই যুক্তরাষ্ট্রে। সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার সিনহা আবুল মনসুর। জনাব মনসুর, আপনার কাছে আবারও একটু জানতে চাই, আসলে যুক্তরাষ্ট্রে রেমডেসিভির ব্যবহারের যে অনুমতি পেয়েছে প্রশাসনের পক্ষ থেকে, এই ওষুধটার ব্যবহার এখন কতটুকু চলছে, আর এর পেছনে অর্থাৎ মৃত্যু হার কমানোর পেছনে আসলে এই ওষুধের কোনো ভূমিকা আছে কিনা? এখনো পর্যন্ত রেমডেসিভিরের ব্যবহার যুক্তরাষ্ট্রে ব্যাপক পরিমাণে হয়নি, সীমিত আকারে কিছু ব্যবহার হয়েছে। এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ যে গবেষণাপত্রটা প্রকাশ করেছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে 31% পেশেন্টের ক্ষেত্রে এটি কাজ করেছে। এখন প্রশ্ন হচ্ছে কোন লেভেলে কাজ করেছে। এটি কি মর্টালিটি কমিয়েছে? না, মর্টালিটি কমায়নি। এটি হসপিটাল স্টে 15 দিনের জায়গায় 11 দিন করেছে। চায়নাতে যে স্টাডিটা হয়েছে সেখানেও কিন্তু মর্টালিটির উপরে কোনো মন্তব্য আসেনি, সিগনিফিক্যান্ট কোনো মন্তব্য ওইখানে আসেনি। তবে আসার কথা যেটা, যে গত সপ্তাহে ওষুধ কোম্পানির সিইও প্রায় 15 লক্ষ ভায়াল বিভিন্ন হসপিটালকে ডোনেট করেছেন। আমার ধারণা এখন হসপিটালগুলো একটা ট্রায়ালে যাবে। ট্রায়ালে যাওয়ার পরে হয়তো এটা মাল্টি সেন্টার স্টাডি হবে। স্টাডি হওয়ার পরে হয়তো আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো যে ওষুধের কার্যকারিতা কতটা। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে আসলে দক্ষিণ এশিয়া অর্থাৎ ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মতো দেশে এই ওষুধের ব্যবহারের ব্যাপারে ভবিষ্যৎ আপনি কি দেখছেন? বাংলাদেশে কি এই ওষুধটির ব্যবহার বা প্রয়োগ করার কোনো সুযোগ আছে কিনা? আমি যেটা বলতে চাচ্ছি, এই মুহূর্তে এই ওষুধটির ব্যাপারে ঠিক মন্তব্য করার মতো সময় এখনো আসেনি। কারণ ওষুধটা যদি এই যে এখন ওষুধটা প্রায় 15 লক্ষ ভায়াল আমরা বিভিন্ন হসপিটাল পাবে, প্রায় 1,40,000 পেশেন্টের উপরে এটা প্রয়োগ করা হবে। সেই ক্ষেত্রে আমরা বড় ধরনের একটা মাল্টি সেন্টার স্টাডির আশা করতে পারি। সেখান থেকে আমরা কিন্তু একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো। তখন আমরা বুঝে দেখতে পারবো যে ওষুধটা কতটা কার্যকরী, এটা মর্টালিটি আদৌ কমাচ্ছে কিনা, বা হসপিটাল স্টে এটা কোন ধরনের হসপিটাল স্টে কমাবে, এবং তার যে সাইড এফেক্ট প্রোফাইলগুলো কি, এটা আমরা বিস্তরভাবে তখন জানতে পারবো। তখন আমাদের মনে হয় একটা মন্তব্য করার সময় আসবে। এখন মনে হয় একটু প্রিম্যাচুর হয়ে যাবে। জনাব মনসুর, অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিত তথ্য জানার জন্য। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও কোনো এক সময় যুক্ত হয়ে আপনার কাছ থেকে করোনা সংক্রান্ত আবারও গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। ধন্যবাদ। লকডাউন শব্দটা বেশ ভারী, কিন্তু তাতে কি, তারা তাদের মতো করে এই পরিস্থিতিতে মানিয়ে নিচ্ছে বেশ। বলছি আমাদের সাথে বাস করা ছোট্ট সদস্যদের কথা। ঘরে থাকার 1 মাস পার করা ক্ষুদে নাগরিকরা কেমন করে লড়াই করছে অদৃশ্য এই করোনার বিরুদ্ধে, সেই খবর জানাচ্ছেন সহকর্মী ফারহানা ন্যান্সি। আমরা ভাবলাম যে আমরা একটা ব্যান্ড করি, ব্যান্ডের নাম হবে সং ফর গুড। আর প্রয়োজন না হলে ঘরের বাইরে যাব না, আর মুখে মাস্ক, হাতে গ্লাভস ছাড়া থাকবো না। আপন মনে সুর তোলা, নাচের তালে ছন্দ খোঁজা, অথবা রং তুলিতে কল্পনা জগতের সাথে যোগাযোগ। পরিস্থিতির সাথে মানিয়ে স্কুলের পড়াশোনাটা হচ্ছে নতুন কৌশলে। কেউ আবার বাবার হাত ধরে গানে গানে কঠিন সময়টাকে বুঝতে শিখছে। বাড়ির ছোট্ট সদস্যদের ঘরবন্দি কাব্যের কথা বলছি। অদৃশ্য ভাইরাসের সাথে বড়দের লড়াইয়ে জড়িয়ে গেছে তারাও। তাই তো অংশুমান বাবার সাথে করোনার বিরুদ্ধে জয়ী হবার গান করে রীতিমতো অনলাইন স্টার। আমি বাবা মাকে রান্না করার জন্য হেল্প করি, ভেজিটেবল ধোয়ার জন্য হেল্প করি। এই যেমন সারগামও বাবার সাথে গিটারে সুর তুলে বন্দি দশাকে একটু রঙিন করে রাখে। অনেক দিন হলো আমি স্কুলে যাই না, তো বন্ধুদের সাথে তো দেখাও হয় না, তখন আমি বাসায় গান করি। এখন আমার বাবা আসবে খেলতে। আবার রায়দা সংকটের সময় ভালো কিছু খুঁজে নিয়েছে বাবা মাকে অনেকটা সময় কাছে পাওয়ার মধ্য দিয়ে। আগের চেয়ে আমার অনেক গান করার সময় বেশি হয়। অপূর্ব আর প্রজন্মের ছবি কথা বলে রঙের ভাষায়। পাঠ্যপুস্তকের বাইরের রঙগুলো এখন একটু বেশি রঙিন। এদিকে স্নেহাও সবার মতো বন্দি কাব্যে অনলাইনে পড়াশোনার বাধ্যকতা চালিয়ে যাচ্ছে।
আমাদের স্কুলে যেভাবে সামনাসামনি বুঝিয়ে দেওয়া হয়, মোবাইলে এবং টিভিতে যেভাবে বুঝিয়ে দেওয়া হয়, ওটার ভিতরে অনেক পার্থক্য আছে। ছুটিটা পেয়েছি, সেই ছুটির মধ্যে আমি আমার ড্রয়িং করার শখটা আমি পূরণ করতে পারছি। গ্যাজেট থেকে শিশুদের সরিয়ে এমন ভালো লাগার নানা অভ্যাসের চর্চা ও সৃষ্টিশীল কাজে আগ্রহ বাড়াতে অভিভাবকদের চেষ্টা। আমরা সবাই মিলে কেক বানানো শিখেছি, কিভাবে কেক বানাতে হয়। এই লকডাউনের সময়টাতে কিভাবে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যটাকে আমরা ভালো রাখতে পারি, সেই দিকটাতেই আমরা অনেক বেশি নজর দিচ্ছি। বাচ্চাদেরকে নিয়ে একসাথে একটু গল্প করি, গান বাজনা শুনি, ছাদে উঠে চা খাই একসাথে, বাচ্চাদের ছবি আঁকায় ব্যস্ত রাখি। এই ছোট ছোট প্রাণেরা বাঁচার আনন্দে বাঁচবে, ঘরবন্দি হোক আর ডানা মেলা শৈশবে হোক। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। করোনা আপডেটের এই পর্যায়ে আমাদের সাথে এখন যোগ দিচ্ছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক জনাব পল্লব দত্ত। ডাক্তার দত্ত, আপনার কাছে শুরুতেই জানতে চাই, ফরিদপুরে করোনা ডেডিকেটেড যে হাসপাতাল, সেখানে এখনো পর্যন্ত কতজন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে আর তাদের শারীরিক অবস্থা এখন কোন পর্যায়ে রয়েছে? ধন্যবাদ। আমাদের এখানে এখন পর্যন্ত করোনা ইউনিট শুরু হওয়ার পরে মোটামুটি 41 জন রোগীকে আমরা চিকিৎসা দিয়েছি। এর মধ্যে আমাদের 6 জন রোগী ছিল যারা করোনা পজিটিভ। এর মধ্যে 6 জন রোগীর মধ্যে 3 জন রোগীকে গত 30 তারিখে আমরা সুস্থ করে বাড়িতে পাঠিয়েছি এবং 3 জন রোগী করোনা পজিটিভ রোগী আমাদের এখানে ভর্তি আছে এবং সাসপেক্টেড করোনা হিসাবে আরো 4 জন রোগী এখানে ভর্তি আছে। বর্তমান সময়ে মোট 7 জন রোগী আমাদের এখানে ভর্তি আছে। কিন্তু আমরা টোটাল করোনা হাসপাতাল শুরু হওয়ার পর থেকে বর্তমান রোগী সহ টোটাল 41 জন রোগীকে আমরা চিকিৎসা দিয়েছি। করছেন, অর্থাৎ সামনের সারি থেকে যারা চিকিৎসা দিচ্ছেন সেই ডাক্তার বা নার্স, তারা কি কেউ করোনা রোগীতে আক্রান্ত হয়েছেন এবং তাদের সুরক্ষার জন্য ঠিক কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? জি, ধন্যবাদ। আমাদের ফরিদপুরে এখন পর্যন্ত কোনো ডাক্তার করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের ফরিদপুরের একজন নার্স তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার একজন নার্স, যিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তিনি বর্তমানে আমাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড যে হাসপাতাল, এখানে করোনা ইউনিটে ভর্তি আছেন। তো তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভালো এবং এখন পর্যন্ত যে রোগীগুলো আমাদের এখানে ভর্তি আছে তাদের সবাই এখন পর্যন্ত স্টেবল আছে এবং খারাপ অবস্থা এখন পর্যন্ত কেউ নেই। তবে একটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের এই ফরিদপুরের যে করোনা ডেডিকেটেড হাসপাতাল, এখানে আমাদের আইসিইউ সাপোর্ট আছে। যদি কোনো পেশেন্টের এরকম মনে হয় যে অক্সিজেন লাগবে, হাই ফ্লো অক্সিজেন, সেটা আমরা দিতে পারছি এবং যদি কোনো পেশেন্টের আইসিইউ সাপোর্ট লাগে সেক্ষেত্রে আমরা ওই সমস্ত রোগীকে আইসিইউ সাপোর্ট দিতে পারবো। তবে এখন পর্যন্ত কোনো রোগীর আইসিইউ সাপোর্ট লাগেনি। ডাক্তার দত্ত, আপনার কাছে আরেকটা ছোট্ট বিষয় জানতে চাই, সেটা হচ্ছে অনেকেই বলছেন যে এই মাস অর্থাৎ চলতি মাসে করোনা পরিস্থিতি আরও অন্যরকম একটা টার্ন নিতে পারে, আরও পরিস্থিতি খারাপ হতে পারে, একটা শঙ্কার কথা আমরা জানতে পারছি। এমন প্রেক্ষাপটে আসলে আপনার এলাকাতে, আপনার শহরে করোনা মোকাবেলায় ঠিক কী ধরনের ব্যবস্থা প্রশাসন নিতে পারে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। আসলে এটা আমরাও মনে করছি, আমরা যারা চিকিৎসক আছি বা চিকিৎসা পেশার সাথে জড়িত বা চিকিৎসা গবেষণা যারা করছেন বা এপিডেমিওলজিস্ট যারা আছেন, তারাও ধারণা করছেন যে হয়তো বা এই মাসে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এই মাসে হয়তো বা 15-20 তারিখের দিকে হয়তো বা আমরা টোটাল একটা বাংলাদেশের পিক লেভেলের রোগী নিয়ে আমাদেরকে ডিল করা লাগতে পারে। কিন্তু এখন পর্যন্ত আমাদের ফরিদপুরে প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে বেশ ভালো। প্রশাসন বিভিন্ন জায়গায় যে লকডাউনের যে ব্যবস্থাগুলো নিয়েছেন সেগুলো মোটামুটি ভাবে ভালোই পালন করা হচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে লকডাউন প্রপারলি এনশিওর হচ্ছে না। যেমন বাজারের ক্ষেত্রে কিছুটা লকডাউন ভাবে পালন করছে না। কিন্তু তারপরেও আমরা আমাদের প্রশাসন বা আমাদের যে জেলা প্রশাসন আছে তারা যথেষ্ট চেষ্টা করছে যাতে লকডাউনটা আরো ভালোভাবে কার্যকর করা হয়। মানুষকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে
কিন্তু এখন পর্যন্ত আমার কাছে মনে হয় না যে মানুষ 100% সচেতন। এখন পর্যন্ত হয়তো বা 60 বা 70%। ডাক্তার পল্লব দত্ত, আপনি ঠিকই বলেছেন যে সচেতনতাই মূল বিষয় এবং এই সচেতনতা মানুষের মধ্যে বৃদ্ধি হওয়া প্রয়োজন, সেটাও আমরা বুঝতে পারছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়ের জন্য। করোনা ভাইরাস সতর্কতায় ছুটি এবং রমজানের নবম দিনে দেশের অনেক স্থানেই মানা হচ্ছে না শারীরিক দূরত্বের নির্দেশনা। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করেই ভোরে শরীয়তপুরের জাজিরার কাজিরহাট বাজারে বসে সাপ্তাহিক হাট। ভোর 5টা থেকে সাপ্তাহিক এই হাটে হাজারো ক্রেতা বিক্রেতার সমাগম হয়। মানা হয়নি শারীরিক দূরত্বের কোনো নির্দেশনা, মাস্ক কিংবা পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ছাড়াই বাজারে ভিড় করেছেন অনেকেই। খোলা হয়েছে অনেক দোকানপাট। আবার দৈনন্দিন কাজের জন্য শহরের পথে ঘাটেও বের হচ্ছেন মানুষ। অনেক স্থানে অযথায় জটলা তৈরি হচ্ছে। জনসমাগম নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা সত্ত্বেও এখনও সামাজিক দূরত্বের নির্দেশনা মানতে নারাজ অনেক মানুষ। শারীরিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনের তৎপরতা সহ সার্বিক চিত্রের কথা জানাতে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শিহাব জিসান। জিসান, আপনি এখন বন্দরনগরীর কোন এলাকায় অবস্থান করছেন, আর বন্দরনগরীতে মানুষের শারীরিক দূরত্বের যে নির্দেশনা মানার নানা ধরনের প্রক্রিয়া চলছিল সেটি আসলে বাস্তবায়িত করা যাচ্ছে কিনা? রাহাত, আমরা এই মুহূর্তে আগ্রাবাদ এলাকায় রয়েছি চট্টগ্রামের, এবং আমরা এখানে আসলে যে চিত্রটি দেখছি সেই চিত্রটি একটু আপনাদের দেখাতে চাই যে চট্টগ্রামে আজকে বৃষ্টি পড়েছে সকাল থেকেই, বলা যায় একেবারে বৃষ্টি স্নাত সকাল। এবং বৃষ্টির দিনে আমরা সাধারণ দিনগুলোতে যেটি দেখি আসলে সাধারণ মানুষের পরিমাণ অনেকটাই কম থাকে, এবং আজকেও বৃষ্টির দিন সকাল থেকে বৃষ্টি পড়ছে। এবং এই মুহূর্তে আগ্রাবাদ এলাকার চিত্র যদি আপনাদেরকে দেখাতে চাই, আমরা এখানে যেটি দেখছি যে গাড়ির চাপ অন্য দিনগুলোর তুলনায় আসলে অনেক বেশি বেড়েছে, এবং সাধারণ মানুষের চলাচল আসলে অনেক বেশি বেড়েছে। সাধারণ মানুষ আসলে যে নির্দেশনা মানছেন না এবং তারা যে অপ্রয়োজনে বাসা থেকে বেরোচ্ছেন, এটি আসলে তার চিত্র। এবং প্রশাসন থেকে আসলে বারবার চেষ্টা করা হচ্ছে, বারবার বলা হচ্ছে, সচেতন করা হচ্ছে, কখনো কখনো তারা কঠোর হয়ে তারা জরিমানা করছেন, আইন প্রয়োগ করছেন, কিন্তু তারপরেও এত কিছু আসলে সাধারণ মানুষকে আসলে তাদের যে জায়গা সেই জায়গা থেকে আসলে তারা নড়াতে পারছেন না, তারা সচেতন হচ্ছেন না, তারা করোনাকে আসলে গুরুত্ব সহকারে নিচ্ছেন না, যার ফলে চট্টগ্রামে করোনা আক্রান্তের হার দিন দিন বেড়েই চলেছে। এবং চট্টগ্রামে এখন পর্যন্ত 6 জন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, বাড়ি ফিরেছেন মাত্র 16 জন, এবং এখন পর্যন্ত চট্টগ্রামে আক্রান্ত রোগী গতকাল পর্যন্ত মোট 78 জন। তো বলা যায় চট্টগ্রামে প্রত্যেক দিনই কিন্তু করোনা রোগীর হার বাড়ছে, এবং সেই হিসেবে যে সচেতনতা আসলে তৈরি হওয়া দরকার ছিল সেই সচেতনতা তৈরি হচ্ছে না, এবং দিনকে দিন আসলে গাড়ির চাপ বাড়ছে। যদিও সাধারণ মানুষজন তারা আসলে দোহাই দিচ্ছে যে তাদের আসলে ত্রাণের সংকট, তারা খাবারের জন্য তারা আসলে বের হয়েছেন। এবং আমরা যেটি দেখছি আসলে জেলা প্রশাসন থেকে, সিটি কর্পোরেশন থেকে সরকারিভাবে নানাভাবে আসলে তাদেরকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে। সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদেরকে ত্রাণ দিয়ে সাহায্য সহযোগিতা করছে। তবে একটি জিনিস এটি সঠিক যে আসলে ত্রাণ বিতরণের ব্যাপারে আসলে সমন্বয়হীনতা আমরা দেখতে পাচ্ছি, যার ফলে অনেকে পাচ্ছে অনেকে পাচ্ছেন, এই ধরনের ঘটনাও ঘটছে। কিন্তু সাধারণ মানুষজন যারা ত্রাণ পাচ্ছে তাদেরকে আসলে আমরা রাস্তায় বের হতে দেখছি, এবং তারা আসলে করোনাকে গুরুত্ব সহকারে নিচ্ছেন না। রাহাত। জি স্যার, ধন্যবাদ আপনাকে। ঘরে খাবার নেই কাজ, চুলোও জ্বলে না কোনো দিন, হাত পাততে হয় মানুষের কাছে। রাজধানীতে খেটে খাওয়া বিভিন্ন পেশার দিন আনে দিন খায় এমন প্রায় 1.5 কোটি মানুষের জীবন ও জীবিকা এখন সংকটের মুখে। বিশাল জনগোষ্ঠীর বড় একটি অংশ রয়ে গেছে সরকারি সুবিধার বাইরে। অর্থনীতিবিদ নাজদিন আহমেদ বলছেন, এই জনগোষ্ঠীকে বাঁচাতে সরকারের আরও পদক্ষেপ নেওয়া উচিত। রাজধানীর মিরপুর 1-এ কাজের আশায় বসে আছেন মামুন হাওলাদার আর মকবুল হোসেন। দৈনিক মজুরি ভিত্তিতে নির্মাণ কাজের সহকারী, মাটি কাটা সহ কায়িক শ্রমের কাজ করেন তারা। উপার্জিত অর্থ দিয়েই চালান সংসার। মামুনের রোজগারে চলে 5 জন, আর মকবুল অন্ন যোগান 4 জনের। লকডাউনের পুরোটা সময় কর্মহীন, তাই উপবাসী নিত্য সঙ্গী। ডেলি 6টা বাজে আসি, আবার 12টা, 12:30, 1টার দিকে চলে যায় আনতে, কিন্তু কাজের তো যাইতে পারতাছি না আনতে। আর বাসায় খাওয়ান না, কি করবো, ডেলি তো আইতেছি, কর্মই করি। এটা 2 দিন থাকা হলো না খাই আছি, এক ফুট ঘরে চাউল না, দুঃখের কথা কি কম। এই মার্কেটে আসকার যায়, ওই পাশার লোকেরা তারা ওই 1 সেরা ছিলকা চাউল দেয়, তাকে কোনো হবে পানিতে ঘাটে খায়।
দেশে আমার নিজের কেউ নেই, অসহায়। মিরপুর বেড়িবাঁধের পাশে রফিক হেলেনার সংসার। হেলেনা বাসাবাড়িতে কাজ করতেন, তবে লকডাউনের পর থেকে কর্মহীন। রফিকেরও কাজ নেই। 4টি সন্তান নিয়ে আছেন কষ্টে, ধার দেনা করে চলছেন কোনো রকমে। আগে তো এই যে করোনা ছিল না, চলতে পারতাম, মানুষের বাসায় ঢুকতে দিত। এখন মানুষে ঢুকতে দেয় না, চলতে খুব কষ্ট হইতেছে। এই বাচ্চা পোলাপন লইয়া সংসার চালাইতেছি, এই যে মাইসে তো না আওলাদ মালাত করে আইন না, তারপর চালাইতেছি। কি অবস্থা, মাইসে মরে যাওয়া লাগবে তাহলে। আর কি অবস্থা, আওলাদ করে আর কয়দিন খাওয়া যাবে, কয়দিন আর মাইসে দিব, আর কয়দিন দিব। এমন দরিদ্র মানুষের জন্য সরকারিভাবে 5,000 কোটি টাকার প্রণোদনা আছে, তবে তা অপ্রতুল। দোকানের কর্মচারী, বিভিন্ন জায়গায় ছোট ছোট ব্যবসা বাণিজ্য যারা করেন, সিএনজি চালক, দরিদ্র 4 কোটি যাদেরকে সাহায্য করতে হবে আমাদের বিভিন্ন ত্রাণ সামগ্রী অথবা ক্যাশ সহায়তা দিয়ে। সরকারের পাশাপাশি ধনী ব্যক্তিদেরকে এগিয়ে আসতে হবে। ভুক্তভোগীদের বক্তব্য, করোনা ভাইরাস নয়, ক্ষুধার যন্ত্রণাকে ভয় পাচ্ছেন তারা। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। করোনা সংকট থেকে উত্তরণে দেশীয় শিল্প সুরক্ষায় প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছে সরকার। তবে ব্যাংকিং খাত থেকে বড় অঙ্কের ঋণ দেওয়ার মাধ্যমেই উত্তরণ পরিকল্পনা করা হয়েছে, যা বাস্তবায়ন চ্যালেঞ্জিং। কারণ সংকটে থাকা ব্যাংকগুলো ক্ষতিগ্রস্তদের সহায়তায় কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণে বন্ধ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য, থমকে গেছে অর্থনীতির চাকা। ঘুরে দাঁড়াতে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। 5টি প্রণোদনা প্যাকেজের মধ্যে বৃহৎ শিল্পের চলতি মূলধনের জন্য 30,000 কোটি টাকা ঋণ দেবে ব্যাংক। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য 20,000 কোটি টাকা, আর রপ্তানিমুখী কারখানার শ্রমিকের মজুরি বাবদ দেয়া হবে 5,000 কোটি টাকা। প্রশ্ন হচ্ছে, কারা পাবেন এই সুযোগ? আমরা যখন এই প্রণোদনাটাকে বিতরণ করব, সেই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদেরকেও এই দিকটা খেয়াল রাখতে হবে যে যতখানি ম্যাক্সিমাম পসিবল আমরা সবাইকে যেন টাচ করতে পারি। যেহেতু ক্রেডিট রিস্কটা ব্যাংকের উপরেই থেকে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমার সাথে ওনাদের যে গ্রাহকদের, যেসব গ্রাহকদের পূর্ব অভিজ্ঞতা ভালো, তারা সেই ক্ষেত্রে অগ্রাধিকার পাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রণোদনা কার্যক্রম বাস্তবায়নে সুদের উপর ভর্তুকি বাবদ সরকারের সব মিলে বছরে ব্যয় হবে 2,350 কোটি টাকা। কিন্তু বড় ধরনের বিনিয়োগ করার মতো অবস্থায় কি রয়েছে দেশের ব্যাংকিং খাত? জানুয়ারি থেকে জুন পর্যন্ত ঋণের কিস্তি ফেরত না দিলে খেলাপি হিসাবে চিহ্নিত করা হবে না। তার ফলে তো অনেকেই ঋণ ফেরত দিবে না। তো সেখান থেকে যে টাকার সরবরাহটা ছিল সেইটাও তো বন্ধ। কাজে এই ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে এতগুলো টাকা ঋণ হিসাবে দিতে গেলে বাংলাদেশ ব্যাংককে একটা বিশেষ তহবিল গঠন করতে হবে, যাতে ওই লিকুইডিটি সাপোর্টটা ব্যাংকাররা পায়। ক্লায়েন্ট ব্যাংক রিলেশনশিপের ভিত্তিতে যেটা দেওয়া হবে, সেই নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব বা রিলেশনশিপ কতটুকু কাজ করবে এবং প্রকৃতপক্ষে যে সমস্ত প্রতিষ্ঠানের প্রয়োজন, যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে এই সহায়তা দেওয়া হবে কিনা, সেটা একটা প্রশ্ন। প্রণোদনা সংক্রান্ত নীতিমালা তৈরি করছে বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংকগুলোর তারল্য সংকট কমানোর উদ্যোগ নেওয়াটাও জরুরি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। হাসপাতাল নিজে এসে হাজির ঘরের সামনে। একটি কাভার্ড ভ্যান রূপান্তরিত করে বানানো হয়েছে ভ্রাম্যমাণ হাসপাতাল। চলন্ত মিনি হাসপাতালে রয়েছে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা। সাধারণ রোগীদের ঘরের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা। করোনা সংকট যতদিন থাকবে ততদিন এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। অদ্ভুত দর্শনে এই গাড়িটি ঘুরে বেড়াচ্ছে কক্সবাজারের পথে পথে। চিকিৎসক, নার্স ঔষধপত্র নিয়ে যাচ্ছে ঘরে ঘরে, পৌঁছে দিচ্ছে চিকিৎসা সেবা। করোনা সংক্রমণ ঠেকাতে এখন সবাই ব্যস্ত। আক্রান্তদের চিকিৎসা নিয়ে গলদঘর্ম পুরো স্বাস্থ্য বিভাগ। তখন ঘরে ঘরে সাধারণ চিকিৎসা পৌঁছে দেওয়ার চিন্তা আসে কক্সবাজারের এই তরুণের মাথায়। যারা করোনা ছাড়াও অন্যান্য রোগে আক্রান্ত, তারা কেউ চিকিৎসা সেবা পাচ্ছে না, সেই কথা চিন্তা করে আমরা মূলত একটি লরি কিংবা কাভার্ড ভ্যানকে আমরা হাসপাতাল বানানোর চেষ্টা করেছি।
সেখানে আমরা অক্সিজেন, নেবুলাইজার এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী, পেশেন্ট, বেড সহ আমরা পাওয়ার ইনক্রিমেন্টের চেষ্টা করেছি। সেখানে জেনারেটর এবং সোলার রেখেছি। আমরা চেষ্টা করেছি যেন রোগীদেরকে স্বাচ্ছন্দ্যে চিকিৎসা দিতে পারি। গাড়িটিকে মিনি হাসপাতাল বললে ভুল হবে না। বসে থাকা একটি কাভার্ড ভ্যানকে রূপান্তরিত করা হয়েছে। এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসন সহ আরও অনেকে। সাধারণ থেকে জটিল রোগীর চিকিৎসার প্রায় সব সুযোগ সুবিধা আছে এখানে। আছেন 4 জন ডাক্তার। যারা প্রাইমারি হেলথ কেয়ারটা এখন ঘরে বসে থাকার কারণে হতে পারে সাধারণত সব জায়গা থেকে নিতে পারছে না, সেই ব্যবস্থাটা করার চেষ্টা করছি। সকাল থেকে শুরু করেছিলাম এবং এটা বিকাল পর্যন্ত চলবে, এরকম রেগুলারলি চলবে আশা করি। মোবাইল হসপিটালের মাধ্যমে আরা গ্রামের ব্যক্তিনে যা চিকিৎসা করি পারির আর তো বেশি খুশি লাগে। প্রয়োজনীয় ঔষধও দেয়া হচ্ছে বিনামূল্যে। কারো ভিতর করোনা উপসর্গ থাকলে পাঠানো হচ্ছে বিশেষায়িত হাসপাতালে। সাব্বির আহমেদ, যমুনা নিউজ। স্বেচ্ছা কোয়ারেন্টাইনে থাকতে যুক্তরাষ্ট্রে এবার ব্যবহার করা হচ্ছে রিক্রিয়েশনাল ভেহিকল বা আরভি। পিকনিক বা ক্যাম্পিংয়ের রাত কাটানোর জন্য এসব আরভি তৈরি করা হলেও এখন তা ব্যবহার করা হচ্ছে চিকিৎসকদের অস্থায়ী আবাস হিসেবে। আরভিস ফর মেডিকেল নামে একটি সংস্থা এসব রিক্রিয়েশনাল ভেহিকল সংগ্রহ করে তা পৌঁছে দিচ্ছে চিকিৎসকদের কাছে। রোজ সকালে খাবার নিয়ে এই আরভির কাছে ছোটেন কল্পনা স্ট্রাস। গেল কয়েকদিন ধরে রিক্রিয়েশনাল ভেহিকেলে অস্থায়ী আবাস তার স্বামী নিকোলাস স্ট্রাসের। করোনা রোগীদের চিকিৎসা দেন, তাই স্বামীকে পরিবারের সাথে রাখা সম্ভব নয়। আবার একেবারেই বিচ্ছিন্নতাও চান না কল্পনা। আমি চাইছিলাম আমার স্বামী পরিবার থেকে নিরাপদ দূরত্বে থাকুক, কিন্তু একেবারেই বিচ্ছিন্ন হয়ে নয়। অনেকেই আমার স্বামীকে হোটেলে থাকার পরামর্শ দিয়েছিল। হঠাৎ আমার মাথায় এই আরভি ব্যবহারের আইডিয়া আসে, তাই আমি ফেসবুকে পোস্ট দিই। পরে একটি সংস্থার সহায়তায় এই রিক্রিয়েশনাল ভেহিকেলটা পাই। আমার চিকিৎসক স্বামী এখন সেখানেই থাকছেন। মালিকদের কাছ থেকে সব যান সংগ্রহ করছে আরভিস ফর মেডিকেল নামে একটি সংস্থা। আমার স্বামী একজন চিকিৎসক। করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়ার পর যখনই বাড়ি ফিরতেন মনে হতো তাকে নিরাপদ অথচ কাছে কোথাও রাখবো, তখনই আরভি ব্যবহারের আইডিয়া মাথায় আসে। এরপরই আরভিস ফর মেডিকেল নামক প্ল্যাটফর্মটা গঠন করি। যাদের কাছে রিক্রিয়েশনাল ভেহিকেল আছে তাদের কাছ থেকে সেগুলো নিয়ে চিকিৎসকদের পরিবারের কাছে সরবরাহ করি। এই মুহূর্তে আমার আরভির কোনো প্রয়োজন নেই, তাই ভাবলাম মানুষকে সাহায্য করতে এগিয়ে আসা দরকার। আজ যদি কাউকে সাহায্য করি তাহলে আমার বিপদেও আরেকজন এগিয়ে আসবে। রিক্রিয়েশনাল ভেহিকেল বা আরভি মূলত এক ধরনের গাড়ি যেগুলোতে অস্থায়ী বসবাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়। মুশফিকা হাসান, যমুনা নিউজ। করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু দেখল ভারত। শনিবার দেশটিতে ছোঁয়াচে এই ভাইরাসে প্রাণ গেছে কমপক্ষে 100 মানুষের। নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় 2000 মানুষ। গেল 2 মাসে দেশটিতে কোভিড-19 প্রাণ গেছে 1300-র বেশি মানুষের। আক্রান্ত 40,000-এর কাছাকাছি। 1 এপ্রিল থেকে 5 সপ্তাহের ব্যবধানে সংক্রমণ বেড়েছে প্রায় 20 গুণ। একই সময়ে মৃত্যু বেড়েছে 23 গুণ। প্রতি 10 দিনে দ্বিগুণ হচ্ছে প্রাণহানির সংখ্যা। সর্বাধিক সংক্রমণ ও মৃত্যু হয়েছে মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা আর তামিলনাড়ুতে। রেড জোন ঘোষিত 5 শহর রাজধানী দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই আর আহমেদাবাদে কঠোর লকডাউন করা হয়েছে। করোনা ভাইরাস ইস্যুতে বিধিনিষেধ জারি করা নিয়ে দাঙ্গায় ভেনেজুয়েলায় এক কারাগারে প্রাণ গেছে কমপক্ষে 47 জন বন্দীর। আহত হয়েছেন কারা পরিচালক সহ আরও 75 জন। শনিবার হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছে ভেনেজুয়েলা সরকার। পশ্চিমাঞ্চলীয় পর্তুগিজা প্রদেশের লোস লানোস কারাগারে এই দাঙ্গা সংগঠিত হয়। জানা গেছে, মহামারী পরিস্থিতিতে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ স্থগিত করায় ক্ষোভ প্রকাশ করেছে বন্দীরা। কয়েদিদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা জানিয়েছে, ধারণ ক্ষমতার অতিরিক্ত কয়েদি থাকায় ঠিকমতো পানি আর খাবার পাওয়া যাচ্ছে না। যদিও ভেনেজুয়েলার কারা প্রশাসনের দাবি, কয়েদিদের পালানোর চেষ্টা থেকে এই দাঙ্গার সূত্রপাত হয়। শেষ করব করোনা আপডেট, তবে তার আগে এক নজরে দেখে নেব বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সবশেষ তথ্য। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন 2,45,000 মানুষ, আক্রান্ত 35 লাখ। নতুনভাবে সংক্রমিত 85,000-এর বেশি। একদিনে মারা গেলেন প্রায় 5,500। এদিকে যুক্তরাষ্ট্রে 67
63,500 মানুষের প্রাণ গেছে করোনা ভাইরাসে। নতুনভাবে সংক্রমিত প্রায় 30,000, মোট আক্রান্ত 11,60,000-এর বেশি। একদিনে প্রাণহানি 1,700। করোনা ভাইরাসে ব্রিটেনে প্রাণহানির সংখ্যা এখন 28,000-এর ওপর। একদিনে মারা গেছেন 621 জন, আক্রান্ত 1,82,000-এর বেশি। নতুনভাবে সংক্রমিত হয়েছেন প্রায় 5,000 মানুষ। ইতালিতে একদিনে মারা গেছেন 474 জন, মোট প্রাণহানি 29,000 ছুঁই। আক্রান্ত 2,10,000-এর কাছাকাছি। নতুনভাবে শনাক্ত প্রায় 2,000। স্পেনে প্রাণহানি 25,000 ছাড়িয়েছে, আক্রান্ত 2,45,000-এর বেশি। নতুন সংক্রমিত 2.5 লাখের বেশি। একদিনে 276 জনের প্রাণহানি হয়েছে। ফ্রান্সের মৃতের সংখ্যা প্রায় 24,700 জন। একদিনে মারা গেছেন 166 জন, নতুনভাবে সংক্রমিত 1,000-এর বেশি। মোট আক্রান্ত 1,68,000-এর ওপর। এই ছিল এখনকার করোনা আপডেটের আয়োজন, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।